हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक उइथ मी। तो फ्रेंड्स আমরা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির 9-10 যে সিলেবাসটা রয়েছে, 9-10 লেভেলের টিচার নিয়োগের জন্য যে সিলেবাসটা রয়েছে ইংলিশ সাবজেক্টের 100 মার্কস ইংলিশ সাবজেক্ট 9-10 লেভেলের একটা সিলেবাস রয়েছে আর 11-12 লেভেলের একটা সিলেবাস রয়েছে। আপার প্রাইমারির যে সিলেবাসটা সেটা 9-10 সিলেবাসের সঙ্গে একদম এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল, সেম একই সিলেবাস। তো সেই কারণে আমরা 9-10 ইংলিশ সাবজেক্টের সিলেবাসটা আগে কমপ্লিট করছি। তো কি কি রয়েছে আমরা আগেও বলেছি। কবিতা রয়েছে, পোয়েমস রয়েছে 16টা, টোটাল 16টা কবিতা রয়েছে, 3টে ড্রামা রয়েছে, প্লেস 3টে ড্রামা রয়েছে, 4টে শর্ট স্টোরি আছে, ছোট গল্প 4টে শর্ট স্টোরি আছে এবং 2টো এসে আছে আর গ্রামার আছে। এই হচ্ছে টোটাল সিলেবাস। 16টা কবিতা, 4টে শর্ট স্টোরি, 2টো এসে, 3টে ড্রামা, গ্রামার, এই হচ্ছে টোটাল সিলেবাস 9-10 ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাবজেক্টের, ইংলিশ সাবজেক্টের 9-10। তো ফ্রেন্ডস আমরা 4টে যে শর্ট স্টোরি আছে সেটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমার এই চ্যানেলেই তোমরা প্লে লিস্ট বানানো আছে ইংলিশ সাবজেক্ট 9-10, এখানে প্লে লিস্টে গিয়ে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। আমি ডিটেলসে লাইন বাই লাইন অ্যানালিসিসও করেছি এবং তার সাথে সাথে তোমরা দেখতে পাবে যে আমি নোটসও প্রোভাইড করি, বোর্ডেতেই আমি লেখাই বা স্ক্রিনেতে দেখাই তোমাদের। তার সাথে আমরা মক টেস্টও নিয়েছি প্রত্যেকটা শর্ট স্টোরি থেকে। তাছাড়া এবার আমরা কবিতা শুরু করেছি। 16টা কবিতার মধ্যে 5টা কবিতা, 6টা কবিতা আছে ওয়ার্ডসওয়ার্থের লেখা। তো এই 6টা কবিতা যে আছে ওয়ার্ডসওয়ার্থের, তার মধ্যে 5টা কবিতা হচ্ছে লুসি পোয়েমস, 5টা লুসি পোয়েমস আছে আর একটা আলাদা কবিতা আছে। তো এই যে 5টা লুসি পোয়েমস, এটা দিয়ে আমরা স্টার্ট করেছি। ওয়ার্ডসওয়ার্থের 5টা লুসি পোয়েমসের 2টো লুসি পোয়েমস অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি, লাইন বাই লাইন অ্যানালিসিস করেছি, তার সাথে আমি মক টেস্ট নিয়েছি। তো ফ্রেন্ডস আজকে আমরা 3 নম্বর লুসি পোয়েমস পড়ব। তো আরেকবার আমি তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি যে এই যে লুসি পোয়েমস 5টা ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন, এগুলোকে 2টো ভাগে ভাগ করা হয়েছে। 3টে লুসি পোয়েমসকে এক জায়গায় রাখা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে পোয়েমস ফাউন্ডেড অন দ্য অ্যাফেকশনস। আর 2টো লুসি পোয়েমকে আলাদা একটা পার্ট করা হয়েছে, তাদের নাম দেওয়া হয়েছে পোয়েমস অন ইমাজিনেশন, অর্থাৎ একটা অ্যাফেকশনের ওপর বেস করে 3টে কবিতা আর ইমাজিনেশনের উপর বেস করে 2টো কবিতা। তো আমরা প্রথমে পোয়েমস ফাউন্ডেড অন অ্যাফেকশন দিয়ে স্টার্ট করেছি। তো এই পোয়েমস ফাউন্ডেড অন অ্যাফেকশন 3টে কবিতা আছে এখানে। প্রথম হচ্ছে সি ডোয়েল্ড অ্যামাং আনট্রোডেন ওয়েজ, এটা আমরা কমপ্লিট করে ফেলেছি, প্রথম লুসি পোয়েমস ছিল এটা আমাদের। 2 নম্বর ছিল স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এটাও আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা অ্যাফেকশনের 3 নম্বর লাস্ট যে লুসি পোয়েমটা, সেটা হচ্ছে আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ডে আমি অনেক কিছু লিখেছি। তো এই আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন, এটা লুসি পোয়েমসের মধ্যে অ্যাফেকশনের লাস্ট পোয়েম এবং লুসি পোয়েম সিরিজেরও লাস্ট পোয়েম, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি পোয়েমসের শেষ লুসি পোয়েম এটা। লুসি পোয়েমসের ব্যাকগ্রাউন্ড জানো তোমরা, ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথি এবং তার বন্ধু কোলরিচকে নিয়ে গিয়েছিলেন জার্মানিতে ফ্রেঞ্চ রেভলিউশনের সময়। তো সময়টা হচ্ছে 1897, এই সময় উনি গিয়েছিলেন। তো 1799 উনি ব্যাক করে যান। তো 1798 লিরিক্যাল ব্যালাডস প্রকাশ পায়। লিরিক্যাল ব্যালাডসের প্রথম যে এডিশন সেটা বেরোয়, তারপরে 1800 বেরোয়, 1801 বেরোয়, এইভাবে চলতে থাকে। তো এই লিরিক্যাল ব্যালাডসই লুসি পোয়েমগুলো পাবলিশ করে। কিন্তু এই যে কবিতাটা, এটা যখন জার্মানিতে ছিলেন উনি, সেই সময় লুসি পোয়েমগুলো লিখছেন, 4টে লুসি পোয়েম সেখানেই লিখেছিলেন। কিন্তু এই কবিতাটার কমপ্লিট করেছিলেন ইংল্যান্ডে। ওয়ার্ডসওয়ার্থ এই যে কবিতাটা, এটা কমপ্লিট হয়েছে 1801-এ। দেখো তোমরা কম্পোজড 1801, টাইমটা দেখতে পাচ্ছ। ওয়ার্ডসওয়ার্থ ব্যাক করে গেছেন ইংল্যান্ডে, অর্থাৎ ইংল্যান্ডে লেখা হচ্ছে, কমপ্লিট হচ্ছে এই কবিতাটা ইংল্যান্ডে ফিরে এসে। এবং এটাই হচ্ছে লুসি পোয়েমের লাস্ট কবিতা। এবং এটা সর্বপ্রথম কিন্তু লিরিক্যাল ব্যালাডসে বেরোয়নি, কারণ লিরিক্যাল ব্যালাডস অনেক আগে পাবলিশ করে গেছে, 4টে লুসি পোয়েম সেখানে ছিল, এটা ছিল না। এটা পাবলিশ করেছিল প্রথম 1807, টাইমটা দেখো 1807। বইটার নাম হচ্ছে পোয়েমস ইন 2 ভলিউমস।
পোয়েমস ইন 2 ভলিউমস, এই বইটাতে পাবলিশ করে। পরবর্তীকালে লিরিক্যাল ব্যালাডসে এন্ট্রি পেয়ে যায় এই কবিতাটাও। তো ফ্রেন্ডস, আমি চাইবো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খাতা পেন নিয়েছো। আগে আমি যা লিখেছি একদম ডিটো তোমরা কপি করে নাও, এগুলো সব লিখে নাও। মেন যে ডেটাগুলো প্রয়োজন এই কবিতা থেকে জানার জন্য সব আমি লিখে দিয়েছি এখানে, এগুলো আগে নোট করো। তো তারপরে আমরা লাইন বাই লাইন তো পড়বই, ডিটেলস অ্যানালিসিস করব। এই কবিতাটা সবথেকে সহজ লুসি পোয়েম, যে 5টা লুসি পোয়েম আছে তাদের মধ্যে সবথেকে যদি ইজি আমরা বলি, এটাই ইজিয়েস্ট এবং খুব সিম্পল। এর থিমটাও খুব সিম্পল এবং কোনো কঠিন শব্দও পাবে না কবিতার ভিতরে, খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা। তো প্রথমে দেখো, কম্পোজড হয়েছে 1801 ইংল্যান্ডে, পাবলিশ হয়েছে 1807, পোয়েমস ইন 2 ভলিউমস এই কাব্যগ্রন্থে। স্টানজা আছে 4টে, ইভেন স্টানজা, অর্থাৎ প্রত্যেকটাতে 4টে করে লাইন আছে। ইভেন স্টানজা 4টে স্টানজা, টোটাল লাইন আছে 16টা। এটা কি ধরনের কবিতা যদি প্রশ্ন আসে, 3টে অ্যান্সার হতে পারে। এটা লিরিক বলতে পারো তুমি, ব্যালাড বলতে পারো এবং এলিজিও বলতে পারো, কারণ একটা শোকের ছাপ রয়েছে এই কবিতার মধ্যে। প্রত্যেকটা লুসি পোয়েমেই আমরা দেখেছি যে লুসির মৃত্যু দেখানো হয়েছে, একটা শোক গাথা এখানেও আমরা দেখতে পাবো, সেম জিনিস। তাহলে এটাকে এলিজিও বলা যায়। রাইম স্কিম কবিতাটার এ বি এইভাবে রান করছে, অর্থাৎ এ বি সিডি ইএফ জিএইচ এরকম হবে। রিদিম কবিতাটার কি, কোন রিদিমে কবিতাটা চলছে, অর্থাৎ রিদিম মানে স্ট্রেস আনট্রেস কীভাবে চলছে, এটা অ্যাকসেন্টের ওপরে, এটা আয়াম্বিক রিদিমে চলছে। মিটার 2টো আছে কবিতাটার মধ্যে, টেট্রা মিটারও দেখতে পাবে তোমরা, ট্রাই মিটারও দেখতে পাবে। নেক্সট হচ্ছে ফিগারস অফ স্পিচ। এই কবিতাটাতে 4টে ফিগার অফ স্পিচ আমরা পাবো খুঁজলে, অ্যাপোস্ট্রফি, হাইপারবেটন, মিটোনিমি আর অ্যান্টিথেসিস। আমি যখন আলোচনা করবো বলে দেবো যেখানে আসবে এগুলো। টুলস কী ইউজ করেছেন ওয়ার্ডসওয়ার্থ, ইমেজারি ইউজ করেছে, প্রত্যেক কবিতাতে ইমেজারি থাকে, সিম্বলিজমও থাকে। তাহলে এই দুটো তো অবশ্যই আছে, ইমেজারিও আছে, সিম্বলিজম আছে। সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন ওয়ার্ডসওয়ার্থ, একদম ডে টু ডে যে কমন ম্যানের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। তো সেই জন্য কবিতাটা আরও সুন্দর হয়েছে, সাবলীল হয়েছে, সরল হয়েছে এবং আমাদের কাছে বোধগম্য হয়েছে। যে আমরা যেহেতু নেটিভ নই, আমরা নেটিভ ব্রিটিশ নই, আমরা ইন্ডিয়ান, তাহলে আমাদের কাছে এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। তা সত্ত্বেও এই কবিতাটা কত সরল সাবলীলভাবে আমরা পড়ে মানে বুঝতে পারবো, সেইটাই হচ্ছে এই সিম্পল ল্যাঙ্গুয়েজ। এটা একটা টুল কবিতার, এটা ওয়ার্ডসওয়ার্থ খুব সুন্দরভাবে ইউজ করতে পেরেছে। তো এইবার আমি ইরেজ করে দেবো এগুলো, তারপরে আমরা পড়তে স্টার্ট করব। ফ্রেন্ডস, চলো আমরা ফার্স্ট স্টানজা স্টার্ট করি। তো তোমাদের কাছে বই নিশ্চয়ই আছে, টেক্সট আছে তোমাদের কাছে, তো তোমরা দেখো। আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন, আমরা প্রথম স্টানজা পড়ছি, আগে পড়ে নিই আমরা। আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন, হোয়াট লাভ আই বোর টু দি। এটা হচ্ছে আমাদের প্রথম স্টানজা। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমাদের জানতে হবে, আমি আগের ভিডিওতেও বলেছি, আগে যখন আমি কবিতাগুলো পড়াচ্ছিলাম লুসি পোয়েমস, যে কবিতা যখন তোমরা পড়বে, কবিতার মিনিং বোঝা কেন কঠিন হয়ে যায় আমাদের পক্ষে, সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। যখন কবি লেখেন কোনো কবিতা, সেটার যে সেন্টেন্সের স্ট্রাকচার হয় গ্রামাটিক্যালি আমরা যেভাবে শিখেছি, যে প্রথমে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব আসে, তারপরে আদার ওয়ার্ডস আসে, এই স্ট্রাকচারে সব সময় কবিতা লেখা হয় না, স্ট্রাকচার এদিক ওদিক করা হয়। সেই কারণে কিন্তু আমরা কবিতার মিনিং সঠিকভাবে ধরতে পারি না। তো আগে আমাদের কি করণীয়, যে স্টানজাটা তুমি পড়লে, এই স্টানজাটাকে প্যারাগ্রাফ আকারে তোমাকে সাজিয়ে নিতে হবে, তাহলে মিনিংটা অত্যন্ত সহজে কিন্তু আমরা বুঝতে পারবো, যেটা আমি এখানে করেছি। তো এটা অ্যাকচুয়ালি তুমি যদি এইভাবে পড়ো, এটাই লেখা আছে কবিতার ভাষাতে। কি বলা আছে? আই ট্রাভেলড ইন আননোন ল্যান্ড বিয়ন্ড দ্য সি, সমুদ্র ছাড়িয়ে গিয়ে অজানা দেশে, অচেনা জায়গায় আমি পাড়ি দিয়েছিলাম। অ্যান্ড আই ওয়াজ অ্যামাং আননোন মেন, এবং সেখানে অচেনা মানুষের মধ্যে আমি পৌঁছে গিয়েছিলাম। টিল, তখনও পর্যন্ত, আই ডিড নট নো, আমি জানতাম না, হাউ মাচ আই লাভড ইউ, আমি কতটা তোমাকে ভালোবাসি। কাকে বলছে? ও ইংল্যান্ড, ইংল্যান্ডকে বলছে। ইংল্যান্ড হচ্ছে কবির বাসস্থান, কবির জন্মভূমি, কবির নিজের দেশ, মাতৃভূমি।
তো আমরা জানি আমাদের ভারতে এখানে একটা কথা রয়েছে এরকম যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমরা বলি এখানে যে জন্মভূমি যেটা আমাদের মাতৃভূমি, সেটা স্বর্গের থেকেও গরিমাময়। তো এবার বিষয় হচ্ছে যে কবি কিছুদিনের জন্য কোথায় গিয়েছিলেন? জার্মানিতে গিয়েছিলেন। ফ্রেঞ্চ রিভলিউশনের দ্বারা প্রভাবিত হয়ে উনি জার্মানিতে চলে গিয়েছিলেন। ওনার দেশকে ভুলে গিয়েছিলেন, ওনার মাটিকে ভুলে গিয়েছিলেন, ওনার দেশের মানুষকে উনি ছেড়ে গিয়েছিলেন। তো ফ্রেন্ডস, এটা খুবই সিম্পল একটা বিষয় যে জিনিসটা আমাদের কাছে রয়েছে তার মূল্য আমরা বুঝতে পারি না, যখন সেটা আমাদের কাছ থেকে হারিয়ে যায় তখন তার মূল্য কিন্তু আমরা বুঝতে পারি। ভালোবাসার মানুষ যখন তোমার কাছে থাকবে তার মূল্য তুমি দেবে না, তার মূল্য তুমি সঠিকভাবে বুঝবে না। কিন্তু যে মুহূর্তে সেই মানুষটা তোমায় ছেড়ে যাবে, তোমার সেই ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে যাবে, তখন কিন্তু তার মূল্য তুমি পদে পদে প্রত্যেকটা সেকেন্ডে বুঝতে পারবে যে কতটা আপন, কতটা প্রিয়, কতটা কাছের সে ছিল। এই একই ঘটনা ঘটছে কবির সাথে। তাহলে কবি যখন জার্মানিতে গেছেন, দীর্ঘদিন সেখানে রয়েছেন, সেখানকার পরিবেশ আলাদা, সেখানকার মানুষ আলাদা, তাদের সঙ্গে যখন কবি রয়েছেন সেখানে, এইবার কবির মধ্যে সেই নস্টালজিয়া ব্যাপারটা চলে আসছে। স্মৃতি রোমন্থন করছে কবি যে কি ফেলে আমি এসেছি, আমি এখানে সম্পূর্ণ নতুন একটা মানুষ। তো কবি তখন তার দেশকে তিনি কতটা ভালোবাসতেন, সেই ভালোবাসাটা এবার গুংড়ে গুংড়ে বেরোচ্ছে কবির ভিতর থেকে। এইবার যখন উনি ফিরে এসেছেন, উনি তখন এইবার ভাবছেন সেই কথা যে আমি কোথায় গিয়ে পড়েছিলাম, কোন অজানা জায়গায় গিয়েছিলাম, কোন অজানা মানুষদের সঙ্গে আমি ছিলাম। এইটাই হচ্ছে আমার পরিচিত জায়গা, আমার সেই প্রিয় ইংল্যান্ড, এটাই আমার মাতৃভূমি, এটাই আমার দেশ, এটাই আমার সবথেকে পরিচিত জায়গা। তো এই স্মৃতির এমন্থনটা কবি করছেন এখানে, এটা নস্টালজিক একটা টোন এখানে রয়েছে। তো সেটাই আমি তোমাদের জাস্ট প্যারাগ্রাফ আকারে লিখেছি, প্রোজ ফর্মে লিখেছি, এটাই কবিতার ফর্মে লেখা আছে, একই জিনিস, কোনো আলাদা কিছু জিনিস নেই এখানে। তো এই ছিল আমাদের প্রথম স্টানজা। তো এখানে সি বলতে দা সি উল্লেখ করেছে। ইংল্যান্ড দেশটাই আমরা জানি যে সমুদ্রে ঘেরা, তবুও আমরা বলতে পারি যে মেবি এটা টেমসকে বোঝাচ্ছে, যে নদীটা রয়েছে টেমস নদী, সেটাকেও বোঝাতে পারে। নেক্সট দেখো, আচ্ছা এখানে যে দি ওয়ার্ডটা আছে THEE, দি, এটা ইংল্যান্ডকে বোঝাচ্ছে, ইংল্যান্ড। আর এখানে একটা ফিগার অফ স্পিচ আছে, এই যে লেখা আছে ইংল্যান্ড, ইংল্যান্ডকে উদ্দেশ্য করে কবি অ্যাড্রেস করছেন। ইংল্যান্ড, ও ইংল্যান্ড, ওই জন্য আমি লিখেছি এখানে, দেখো ও ইংল্যান্ড লিখেছি। এই যে ইংল্যান্ডকে উদ্দেশ্য করে বলছেন, ইংল্যান্ড কি কোনো ব্যক্তি নাকি? ইংল্যান্ড হচ্ছে একটা দেশের নাম। তো এইরকম যখন কোনো আমরা মৃত ব্যক্তি বলতে পারো, বা কোনো আইডিয়া, কোনো কনসেপ্ট বলতে পারো, কোনো অ্যাবস্ট্রাক্ট কিছু বলতে পারো, কোনো থিং বলতে পারো, তখন তাদের যদি আমরা অ্যাড্রেস করে ডাকি, অ্যাড্রেস করি যদি, এই প্যাশনের যে অ্যাড্রেস, এটাকেই বলা হয় ফিগার অফ স্পিচে অ্যাপোস্ট্রফি। তো প্রথম ফিগার অফ স্পিচ আমরা পেয়ে গেছি অ্যাপোস্ট্রফি। নেক্সট চলে যাব পরের স্টানজা। ইট ইজ পাস্ট দ্যাট মেলানকোলি ড্রিম, নর উইল আই কুইট দাই সোর এ সেকেন্ড টাইম, ফর স্টিল আই সিম টু লাভ দি মোর অ্যান্ড মোর। এটা আর আমাদের এখানে প্যারাগ্রাফ করার প্রয়োজন নেই, এটা খুব সহজেই লেখা আছে, পরিষ্কারভাবেই লেখা আছে। কবি বলছে যে সেই যে মেলানকোলি ড্রিমটা, মেলানকোলি মানে একাকিত্বে ভরা, তাহলে কবির ভিতরে এই যে একাকিত্বের স্বপ্ন, দেখো স্বপ্ন সবসময় বেশিরভাগ সময় সুখের হয়, সেখানে আমাদের যে কামনা বাসনাগুলো রয়েছে, যেগুলো আমরা বাস্তবে অ্যাপ্লাই করতে পারি না, বাস্তবে সেটা আমরা মেটাতে পারছি না, সেগুলো কিন্তু স্বপ্নে আমরা মিটিয়ে নিই। অটোমেটিক্যালি স্বপ্নে সেগুলো আমাদের সেই কামনা বাসনাগুলো কিন্তু সত্য হয়ে চলে আসছে, যেটা বাস্তবে আমরা পাই না সেটা স্বপ্নে পেয়ে যায়। এই জন্য স্বপ্ন সবসময় সুখের হয়, কিন্তু সর্বদা নয়, মাঝে মধ্যে দুঃস্বপ্নও আসে। তো কবি এখানে বলতে চাইছেন যে আমরা অ্যাকচুয়ালি কী জানি, যে বাস্তবে আমরা একা, কিন্তু স্বপ্নে গিয়ে আমরা চাহিদার মানুষ বা মনের মানুষ তাদের ঘরে পাই স্বপ্নে, কিন্তু বাস্তব মাটিতে আমরা একা হয়ে যাই। কিন্তু কবি এখানে উল্টো বলছেন যে ড্রিমটা ছিল মেলানকোলি, রিয়ালিটি মেলানকোলি নয়, কারণ কবি এখন রয়েছেন কোথায়? ইংল্যান্ডে, তার দেশের মানুষের সঙ্গে রয়েছেন, তার দেশে রয়েছেন, সেই জন্য উনি একা নন। কিন্তু যখন উনি জার্মানিতে ছিলেন, এটা কবির কাছে এখন একটা স্বপ্নের মতন, এবং এই স্বপ্নটা কেমন, এটা দুঃস্বপ্ন, নাইট মেয়ারও বলতে পারি আমরা এটাকে, যেটা একটা দুঃস্বপ্ন ছিল কবির কাছে। কবি এটাকে ভুলতে চাইছেন এই দুঃস্বপ্নটাকে, এবং কবি বলছেন যে এখন আমি জানতে পেরেছি যে কত কত পরিমাণে আমি তোমাকে আরও ভালোবাসছি। যখন আমার মনে পড়ছে এই কাহিনীটা, যে আমি কোথায় গিয়েছিলাম,
অজানা মানুষদের সাথে ছিলাম, অন্য একটা ল্যান্ডে ছিলাম, একটা অন্য দেশে ছিলাম, তখন আমি তোমাকে আরও বেশি করে ভালোবাসতে থাকছি, হে আমার প্রিয় দেশ, হে আমার ইংল্যান্ড। এটা কবি বলতে চাইছে। বেশ, তো এবার দেখো 3 নম্বর স্টানজা চলে। আচ্ছা, এখানে আরেকটা লাইন আছে যে নর উইল আই কুইট দাই শোর এ সেকেন্ড টাইম। তাহলে কবি প্রথমবারের জন্য গিয়েছিলেন জার্মানিতে, তার আগে যাননি উনি। তাহলে প্রথমবারের জন্য কবি তার দেশ ত্যাগ করেছিলেন। কবি এখানে বলছেন যে আর দ্বিতীয়বারে ভুল আমি করব না, কারণ এই যে বিদেশ গমন, এটা ছিল অ্যাকচুয়ালি আমার কাছে একটা দুঃস্বপ্নের মতন। আমি কোনো দিন আর এটাকে ফেরত পেতে চাই না, এই স্বপ্ন আমি আর কোনো দিন দেখতে চাই না। এই বাস্তবটাই আমার কাছে সুন্দর, আমার দেশ আমার কাছে সবথেকে প্রিয়। সেই জন্য দ্বিতীয়বারের জন্য আমি আর এই শোর ত্যাগ করবো না, মানে সেই সমুদ্রের কথা বলছি, যে সমুদ্র পাড়ি দিয়ে আর আমি অন্য দেশে যাব না আমার প্রিয় মাতৃভূমিকে ছেড়ে। এটাই কবি বলছেন। নেক্সট, অ্যামং দাই মাউন্টেন্স ডিড আই ফিল দ্য জয় অফ মাই ডিজায়ার অ্যান্ড সি আই চেরিজ টার্নড হার হুইল বিসাইড অ্যান ইংলিশ ফায়ার। এটা আমরা প্রোজ আকারে লিখি আগে। দেখ ফ্রেন্ডস, এই যে থার্ড স্টানজা, এখানেই আমরা এবার লুসির পরিচয় পাচ্ছি। আর একবার লুসিকে দেখতে পাচ্ছি। এখানে একটা ইমেজ ক্রিয়েট করেছেন ওয়ার্ডসওয়ার্থ, যে ইংল্যান্ডেরই কোনো একটা একদম কান্ট্রি সাইড, একদম গ্রাম্য এলাকা, পাহাড়ি এলাকা, অনেক পাহাড় রয়েছে, সেই পাহাড় দিয়ে ঘেরা একটা ছোট গ্রাম ধরে নাও, ইংল্যান্ডের একদম কান্ট্রি সাইড। সেখানে একটা ছোট্ট কুঁড়ে ঘরের ভিতরে ফায়ার প্লেস রয়েছে, যেখানে ইংল্যান্ডে যেন ফায়ার প্লেস থাকে, প্রত্যেক বাড়িতেই আগুন জ্বালানোর জায়গা থাকে। তো তার পাশে একটা চরকাতে সুতো কাটছে একটা মেয়ে, লুসি। কবি সেই ছবিটাকে তার মনের মধ্যে লালন পালন করছেন। তো এইটাই তৃতীয় স্টানজায় আছে। আমি এটাকে প্রোজ আকারে লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আই ফেল্ট দ্য জয় অফ মাই ডিজায়ার অ্যামং দাই মাউন্টেন্স। দাই মানে ইংল্যান্ডের, এখানে ইংল্যান্ডের কথা বলছি, ইংল্যান্ডের কথা বলছি, যে দ্য জয় অফ মাই ডিজায়ার। একটু আগেই আমি বলছিলাম যে আমাদের যে কামনা, যে বাসনা, যে ইচ্ছাগুলো, সেগুলোর পূর্ণতা কোথায় পেত? পূর্ণতা পেত সেই পাহাড়ের ভিতরে। কবি বলছেন যে আমার মনের যে চাহিদা, যে আকাঙ্ক্ষা, যে কামনা, সেগুলো সব পূর্ণ রূপ পেত সেই পাহাড় দিয়ে ঘেরা যে জায়গাটা রয়েছে তার মাঝখানে যখন আমি যেতাম। সেখানে কে রয়েছে? সি ওয়াজ টার্নিং হার হুইল বিসাইড অ্যান ইংলিশ ফায়ার। কবি সেখানে গিয়ে কি দেখছেন? এখানে সি মানে হচ্ছে লুসি। লুসির কথা বলছে, যে লুসি সেখানে যে ফায়ার প্লেস রয়েছে, যে অগ্নিকুণ্ড রয়েছে, তার পাশে বসে রয়েছে এবং সে চরকায় সুতো কাটছে। সেই যে দৃশ্যটা, সেই দৃশ্যটাই আই চেরিশ দ্যাট পিকচার। কবির স্মৃতিতে সেই ছবিটা রয়েছে, কবি সেটাকে লালন পালন করছেন, সেটাকে পুষছেন ওনার ভিতরে। তো এই বিষয়টাই এখানে কবিতার ভাষাতে লেখা আছে। দেখো কি বলছে, অ্যামং দাই মাউন্টেন্স ডিড আই ফিল দ্য জয় অফ মাই ডিজায়ার। তাহলে সেই পাহাড়ের মধ্যে, পার্বত্য এলাকায়, তার ভিতরে আমার যে মনের ইচ্ছাগুলো রয়েছে সেগুলো পূর্ণতা পেয়েছিল। অ্যান্ড সি আই চেরিজড। দেখো এখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, এটার নাম হচ্ছে হাইপারবেটন। কি বলা হয় ফ্রেন্ডস? এটাকে হাইপারবেটন। এটা ফিগার অফ স্পিচ কখন হয়? যখন ওয়ার্ডের গ্রামাটিক্যাল অর্ডার চেঞ্জ করা হয়। কি বলছি? ওয়ার্ডের গ্রামাটিক্যাল অর্ডার চেঞ্জ করা হয়। তাহলে ওয়ার্ডের গ্রামাটিক্যাল অর্ডার কি? সাবজেক্ট প্রথমে বসে, তারপরে ভার্ব বসে। তাহলে যখনই ভার্বের পরে সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে গ্রামাটিক্যাল অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা কি বলা হয়? হাইপারবেটন। তাহলে লেখা উচিত ছিল যে আই চেরিজড হার, কিন্তু এখানে কি বলছে? সি আই চেরিজ টার্ন। সব উল্টো পাল্টা করে দিয়েছে এখানে অর্ডারটা। আমি এখানে কিন্তু সাজিয়ে লিখে দিয়েছি। দেখো, সি ওয়াজ টার্নিং হার হুইল বিসাইড অ্যান ইংলিশ ফায়ার আই চেরিজ দ্যাট পিকচার। এই পুরো ঘটনাটার কথা কবি বলতে চাইছেন এখানে। তো এখানে হাইপারবেটন ইউজ করা হয়েছে, বিসাইড অ্যান ইংলিশ ফায়ার। বেশ, তাহলে তোমরা ছবিটা বুঝতে পেরেছো, ইমেজটা বুঝতে পেরেছো। এখানে ফ্রেন্ডস, এখানে 2 নম্বর আর একটা ফিগার অফ স্পিচ আছে যেখানে হার হুইল লেখা আছে। এই যে হুইলটা না, হুইল মানে হচ্ছে চরকা। তাহলে সেই চরকাই অ্যাকচুয়ালি ইংল্যান্ডের যে কান্ট্রি সাইডগুলো রয়েছে, গ্রামের দিকে, যেখানে পিজেন্টরা বাস করে, গরিব কৃষকরা বাস করে, তারা কিন্তু কি করে? ওই চরকা কেটেই দিন চালায়, তাদের ঘরের মেয়েরা চরকা কাটে। তো সেই একটা অত্যন্ত সুন্দর একটা গ্রাম্য ছবি কবি তুলে ধরেছেন, যে পাহাড় ঘেরা একটা ছোট্ট গ্রাম, সেখানে একটা কুঁড়ে রয়েছে, সেখানে একটা আগুন জ্বলছে সে ঘরের ভিতরে, তার পাশে একটা মেয়ে বসে চরকায় সুতো কাটছে। তো
তো এই যে পিকচারটা খুব সুন্দর একটা পিকচার ইমেজ এখানে দিয়েছেন, এখানে একটা সিম্বল আছে। এই যে হুইলটা, এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? চেঞ্জ অফ টাইম। তাহলে তুমি এটাকে দুভাবে নিতে পারো, এটা একটা ইমেজ, এটা একটা সিম্বল, এবং এটা একটা ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচটা কি? যখন বলবে কিছু কিন্তু মানে অন্য কিছু হবে, স্টেটিং সামথিং বাট ইন্ডিকেটিং সামথিং এলস। একটা কিছু লেখা আছে, যেটা বলছে ওয়ার্ডে মিনিংটা সেটা নয়, অন্য কোনো মিনিং করছে। এই যে ফিগার অফ স্পিচটা, এটা ব্যবহার করা হয়েছে এখানে, এবং এই ফিগার অফ স্পিচটাকে বলা হয় মিটোনিমি। এটা মিটোনিমি ইউজ করছে। এখানে একটা ওয়ার্ড দিয়েছে, কিন্তু এটার দ্বারা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? চেঞ্জ অফ টাইম। তাহলে এই যে সময়ের পরিবর্তন বোঝাচ্ছে, একটা টোটাল সাইকেল বোঝাচ্ছে এখানে। বা কী সাইকেল, এটা আমরা দেখবো এক্ষুনি, আরও সুন্দরভাবে প্রকট হয়ে যাবে এই ছবিটা আমাদের কাছে লাস্ট স্টানজাতে গিয়ে। দাই মর্নিং সোড দাই নাইটস কনসিল্ড, the bowers where Lucy played, and thine too is the last green field that Lucy's eyes. তো ফ্রেন্ডস, এই যে লাস্ট স্টানজা আমরা পড়লাম, এটাকেও আবার আমরা দেখো এখানে প্রোজ আকারে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো কি বলতে চাইছে? দাই মর্নিং সোড দ্য বাওয়ার্স হোয়ার লুসি প্লেড। ফ্রেন্ডস, বাওয়ার্স মানে হচ্ছে যেটা কুঞ্জ বন আমরা যেটাকে বলি, মানে ছোট বন ধরে নাও, যেখানে অনেক চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা রয়েছে, তো সেটাকেই বাওয়ার্স বলা হয়। দাই বলতে এখানে ইংল্যান্ডের কথাই বলছে, ইংল্যান্ডের কথা বলছে। তাহলে ইংল্যান্ডের যে সকাল হতো, সেই সকাল যখন হতো তখন যে বাওয়ার যে কুঞ্জবন রয়েছে সেটা আলোয় ভরে যেত। সেখানে কবি দেখতেন যে লুসি খেলা করছে, লুসি প্লেড দেয়ার, অ্যান্ড দাই নাইট কনসিল্ড দ্যাট পিকচার। এবং যখন রাত আসতো, এই যে ছবি, একটা কুঞ্জ বনের ভিতরে একটা মেয়ে খেলে বেড়াচ্ছে, এই ছবিটাকে ঢেকে দিত তোমার রাত যখন আসতো, তোমার মানে ইংল্যান্ডের। তাহলে কবিতার দেশকে সম্বোধন করে কথা বলছে যে হে ইংল্যান্ড, হে আমার মাতৃভূমি, তুমিই আমাকে দেখিয়েছিলে সেই বাওয়ার, সেই কুঞ্জবন যেখানে লুসি খেলা করতো। আবার তুমি যখন রাত নিয়ে আসতে, তোমার উপরে যখন রাত নেমে আসতো, তখন সেই ছবিটাও আর আমি দেখতে পেতাম না। অ্যান্ড দ্য লাস্ট গ্রিন ফিল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট গ্রিন ফিল্ড দ্যাট লুসি স ওয়াজ অলসো ইয়োর্স। এবং লুসির চোখে দেখা শেষ যে সবুজ তৃণক্ষেত্র, যে জমিটা লুসি শেষবারের মতো দেখেছিল, যে দৃশ্যটা লুসি শেষবারের মতো দেখেছিল, সেটা তোমারই ছিল। অর্থাৎ লুসি ইংল্যান্ড থেকে কোনোদিন যায়নি। লুসি একটা গ্রামের ছোট্ট একটা জায়গা, একটা পাহাড়ি এলাকা, পাহাড় দিয়ে ঘেরা একটা কুঞ্জবন রয়েছে, সেখানে একটা ছোট গ্রাম রয়েছে, সেখানেই একটা কুঁড়ে রয়েছে, সেখানেই লুসি চিরকাল ছিল, মৃত্যু পর্যন্ত। ফ্রেন্ডস, এইখানে এসে আবার আমরা একটা এলিজিয়াক টোন পাচ্ছি, একটা স্যাড টোন পাচ্ছি, লুসির মৃত্যুর কথা আমরা জানতে পারছি। লাস্ট ওয়ার্ডটা কি বলছে? যে দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড দ্যাট লুসিজ আইজ সার্ভেড। তাহলে লুসির চোখে দেখা শেষ দৃশ্য, শেষ ভূমি, সেটা তোমারই ভূমি হে ইংল্যান্ড, হে আমার মাতৃভূমি। এই কারণে আমি তোমাকে এত ভালোবাসছি, এত ভালোবাসি আমি তোমাকে। এই কারণে আমি কেন গিয়েছিলাম তোমাকে ছেড়ে, এটা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতন তোমাকে ছেড়ে যাওয়া। কারণ তোমার ভূমি যেহেতু আমার মাতৃভূমি। কবির কাছে, ওয়ার্ডসওয়ার্থের কাছে কেন ইংল্যান্ড এত প্রিয়? তার একটা কারণ হচ্ছে এটা কবির মাতৃভূমি, আমাদের সবার কাছেই মাতৃভূমি প্রিয়। কিন্তু দ্বিতীয় আরেকটা কারণ আছে, এই জায়গাতে, এই ভূমিতে লুসি খেলা করেছিল, লুসি জন্মেছিল এখানে, লুসি বড় হয়েছিল খেলে এই জমিতে, এই দেশেতেই লুসি তার জীবন অতিবাহিত করতো চরকা কেটে। এখানেই লুসি মারা গেছে, এই কারণে কবির কাছে এত প্রিয় ইংল্যান্ড। তো ফ্রেন্ডস, এখানে যে হুইলের যে সিম্বলাইজ করেছিল, হুইল যেটাকে, এই হুইল দিয়ে যে সিম্বলটা দেখাচ্ছে, এটা একটা লাইফ সাইকেল। কত সুন্দরভাবে ওয়ার্ডসওয়ার্থ এই চিত্রটাকে এঁকেছে, একবার ভেবে দেখো তোমরা। একটা হুইলের কথা বলছে এখানে, একটা হুইল, একটা চরকা। এটা তোমরা শুধুমাত্র চরকা ভেবো না, এটা হচ্ছে লাইফ সাইকেল, মনে রাখবে। এটা লাইফ সাইকেল, এটা জীবন চক্র। এটা লুসির চরকা নয়, এটা লুসির জীবন চক্র। কারণ যে কিভাবে ছবিটা এঁকেছেন, যে প্রথম দেখিয়েছেন যে লুসি প্লেড, প্লে কে করে? বাচ্চারা। তাহলে একটা কুঞ্জ বনে একটা ছোট্ট শিশু খেলে বেড়াচ্ছে ধরো, তাহলে কবি লুসির চাইল্ডহুডটা এঁকেছে, যেটা ইংল্যান্ডে ঘটছে। তাহলে প্রথমেই আসছে চাইল্ডহুড,
চাইল্ডহুড দেখিয়েছে। তারপরে আমরা দেখছি যে পূর্ণবয়স্ক লুসি চরকা কাটছে মানে নিশ্চয়ই পূর্ণবয়স্ক একটা মেয়ে, সে নিজের জীবিকা নির্বাহ করছে। তাহলে এইখানে ইউথ এসে গেছে, তাহলে লুসির চাইল্ডহুড, লুসির ইউথ, এবং লাস্ট আমরা দেখছি যে শেষবারের মতন সে দেখছে জমিটাকে, অর্থাৎ ডেথ। তাহলে কত সুন্দর একটা লাইফ সাইকেল কবি এখানে এঁকেছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। এই চরকাটার মধ্যে দিয়ে কবি দেখিয়ে দিয়েছেন যে লুসির চাইল্ডহুড, লুসির ইউথ এবং লুসির ডেথ, লুসির শৈশব, লুসির যৌবন এবং লুসির মৃত্যু সব ঘটেছে কিন্তু এই ইংল্যান্ডে। এই ইংল্যান্ড যেটা কবির মাতৃভূমি, এখানেই সব কিছু ঘটছে, আর এই জন্যই কবির কাছে ইংল্যান্ড এত প্রিয়। তাহলে তোমরা দেখতে পেলে যে এই কবিতাতে রোম্যান্টিসিজম রয়েছে, এই কবিতাতে রয়েছে নস্টালজিয়াক টোন, এবং এই কবিতাতে একই সাথে সাথে প্যাট্রিয়টিজম রয়েছে, দেশপ্রেম, এবং তার সাথে রয়েছে এই কবিতাটাতে একটা সরফুল টোন, একটা এলিজিয়াক টোন, ট্র্যাজেডি। তো সব কিছু মিলিয়ে এই কবিতাটা, অথচ কত সহজ সরল ভাষায় লেখা এই কবিতাটা। তো ফ্রেন্ডস, এই কবিতাটা আমারও খুব প্রিয় একটা কবিতা, তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে আমি আশা করব। প্রত্যেকটা ফিগার অফ স্পিচ আমি আলোচনা করেছি, একটা ফিগার অফ স্পিচ বাদ গেছে ফ্রেন্ডস এখান থেকে, সেটা আমি বলে দিই তোমাদের। ফ্রেন্ডস এখানে দেখো একটা লাইন আছে, দাই মর্নিং সোড দাই নাইটস কনসিল্ড। 4 নম্বর মানে লাস্ট যে স্টানজা, তার প্রথম লাইনটা দেখো, দাই মর্নিং সোড দাই নাইটস কনসিল্ড। তোমার যে সকাল সেটা এই ছবিটাকে উদ্ভাসিত করতো, আবার যখন রাত আসতো এই ছবিটাকে নিমিলিত করে দিত, এই ছবিটাকে লুকিয়ে ফেলতো। তাহলে এই যে দুটো পরস্পর বিপরীত আইডিয়া, একটা বলছে যে মর্নিং সোড, মর্নিং কি করছে, দেখাচ্ছে দৃশ্যটাকে, আর নাইট কি করছে, কনসিল করছে, লুকাচ্ছে। তাহলে একটা সোড, একটা কনসিল। তাহলে এরকম সেন্টেন্স একটা তোমরা বলতে পারবে যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এক জায়গায় যদি আমরা একত্র হই তাহলে আমরা জিতবো, আর যদি আমরা আলাদা হয়ে যাই, সেপারেট হয়ে যাই, তাহলে আমাদের ধ্বংস হবে। তো সেই একই আইডিয়া এখানে, একটা বলছে মর্নিং সোড, একটা বলছে নাইট কনসিল। তাহলে দুটো বিপরীত আইডিয়া বোঝাচ্ছে, কেন জোর দিচ্ছে, কোন জায়গায়, এই মর্নিং সোডে জোর দিচ্ছে যখন লুসি খেলে বেড়াচ্ছে, কবি দেখতে পাচ্ছেন। তেমনই ওই যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ওখানে ইউনাইটেড উই স্ট্যান্ডটাকে জোর দিচ্ছে যে আমাদের জয়ী হতে গেলে, এক জায়গায় দাঁড়াতে গেলে, স্থিরতা পেতে গেলে আমাদের এক হতে হবে। তাহলে যখন দুটো বিপরীত আইডিয়াকে পাশাপাশি বসানো হবে, অথচ তার মধ্যে একটা আইডিয়াকে এমফ্যাসাইজ করা হবে, এইটাকে, এই ফিগার অফ স্পিচটাকে বলা হয় অ্যান্টিথেসিস। কি বললাম ফ্রেন্ডস, অ্যান্টিথেসিস বলা হয় এটাকে। তো তোমরা নোট করবে, এই 4টি ফিগার অফ স্পিচ ছিল এখানে। আমরা অ্যাপোস্ট্রফি পেয়ে গেছি, আমরা হাইপারবেটন পেয়ে গেছি, আমরা অ্যান্টিথেসিস পেয়ে গেছি, এবং আমরা মেটোনিমি পেয়ে গেছি। তো এই ছিল আমাদের আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো সেন্ট্রাল আইডিয়াটা কি, থিমটা কি, এবং আমরা এখানে অনেক কিছু নোটও করেছি। আমরা এখানেই শেষ করব। আমাদের লুসি পোয়েমের 3টে কবিতা হয়ে গেল, 2টো বাকি রয়েছে, যেটা হচ্ছে পোয়েমস অন ইমাজিনেশন। আমরা নেক্সট ভিডিওতে দেখবো আরেকটা কবিতা। তো ফ্রেন্ডস, অবশ্যই সাথে থাকতে হবে তোমাদের, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা যারা নতুন এসেছো, লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো ফ্রেন্ডস। এবং অবশ্যই যারা প্রাইমারির জন্য বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার শিখতে চাইছো, তারা আমরা পীযূষদার পাঠশালা, আর একটা চ্যানেল আছে পীযূষদার পাঠশালা, আমি লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেটাকে সাবস্ক্রাইব করবে। সেখানে অলরেডি আমরা ইংলিশ গ্রামারের অনেক ক্লাস দিয়েছি, তোমরা দেখতে পাবে, এবং বাংলা ব্যাকরণের কয়েকটা দিয়েছি। এবার স্পেশালি আমরা একটা সিরিজ শুরু করব প্রাইমারি টেটের জন্য সেখানে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে। এবং এই চ্যানেলে তো আমরা অনেক সিরিজ করছি, এটা তো কেবলমাত্র ইংলিশ সাবজেক্টের হচ্ছে 9-10-এর। এছাড়াও দেখতে পাবে চাইল্ড সাইকোলজি করছি আমরা, হিস্ট্রি করছি, জিওগ্রাফি করছি, আবার ম্যাথও শুরু করেছি আমরা। তো সবই চলবে, ধীরে ধীরে আমরা এগোবো। তো তোমরা সাথে থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ, গুড বাই।